আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব ভেক্টরের যোগ। তাহলে আমরা জানি যে ভেক্টরের যোগ সাধারণ বীজগণিতিক নিয়মে করা যায় না। এর কারণ হচ্ছে সাধারণ বীজগণিতিক নিয়মে যে যোগগুলো করি তারা সাধারণত স্কেলার রাশি থাকে, অর্থাৎ তাদের শুধুমাত্র মান থাকে, দিক থাকে না। তাই আমরা সাধারণ বীজগণিতিক নিয়মে করতে পারি। কিন্তু যখন আমি ভেক্টরের যোগ করতে যাব তখন একই সাথে মানও থাকবে, আবার দিকও থাকবে। তাহলে এখানে আমি কিভাবে ভেক্টরের যোগগুলা করতে পারি এটা নিয়ে আলোচনা আমরা করব। তাহলে ভেক্টরে যদি যোগ করতে যাও তাহলে বেশ কয়েকটা আমাদের জ্যামিতিক পদ্ধতি আছে, হ্যাঁ। তাহলে এর মধ্যে ১ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ভেক্টর যোগের আমরা বলি সাধারণ সূত্র। তাহলে ভেক্টরের যোগের সাধারণ সূত্রটার মাধ্যমে কিভাবে আমরা ভেক্টরের যোগ করতে পারি সেটা একটু খেয়াল করো। দেখো এখানে আমাদের যেটা নিয়মটা বলছি আমরা, যে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করতে হবে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যদি ২ এর অধিক ভেক্টর হয় তাহলে কি হবে? তাহলে একইভাবে আমরা কি করব, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করব। এইভাবে n সংখ্যক থাকলে আমরা আগায় যাব, ঠিক আছে। জাস্ট আমি দুইটার কথা এখানে উল্লেখ করছি, ওকে। এরপর দেখো কি বলছে, যে লব্ধি ভেক্টরের দিক হবে, অর্থাৎ লব্ধি ভেক্টরের দিক হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা কি বুঝলাম, যে যদি আমাদের দুইটা ভেক্টর দেওয়া থাকে সাপোজ, তাহলে আমি কি করব, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে রাখবো দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু। তারপরে লব্ধি ভেক্টরের যেটা দিক হবে সেটা কি হবে, যে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। যেমন দেখো আমরা এখানে আমাদের একটা এক্সাম্পল আছে, সেটা দেখলে আরও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবা। তাহলে এইখানে আমরা দেখবো এবার এক্সাম্পলটা। দেখো কোশ্চেন নাম্বার 1-এ আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা দেওয়া আছে 20 নিউটন, এর দিক দেখো এখানে দেওয়া আছে প্লাস এর লম্ব বরাবর 20 নিউটনের লম্ব বরাবর আরেকটা দেওয়া আছে ভেক্টর, সেটা কত 10 নিউটন। তাহলে এই 20 এবং 10 যোগ করলে কত আসবে সেটা আমাদের বের করতে হবে, ওকে। তাহলে আমরা কি করব, ভেক্টর যোগের সাধারণ সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দেই, চলো। তাহলে সাধারণ সূত্র আমাদের কি ছিল, ফার্স্ট ভেক্টরের শীর্ষবিন্দুতে রাখতে হবে সেকেন্ড ভেক্টরের পাদবিন্দু। তাহলে দেখো ফার্স্ট ভেক্টরটা এখানে আমি আট করা হয়েছে, সেটা ও এ ভেক্টর, দেখো আমি লিখছি ও এ। তাহলে সেইটার মান কত 20 নিউটন। তাহলে ফার্স্ট ভেক্টরের পাদবিন্দু হচ্ছে ও আর শীর্ষবিন্দু হচ্ছে আমাদের কত এ। এখন কি বলছিলাম, যে ফার্স্ট ভেক্টরের শীর্ষবিন্দুতে সেকেন্ড ভেক্টর, তাহলে সেকেন্ড ভেক্টরের পাদবিন্দু, তাহলে দেখো সেকেন্ড ভেক্টর কত 10, তার পাদবিন্দু আমি দেখো এখানে রাখছি এ বিন্দুতে, ওকে। তাহলে আমাদের দেখো শেষ ভেক্টর তাহলে কোনটা হলো আমাদের 10 নিউটন, তার যেটা শীর্ষবিন্দু কোনটা বি। তাহলে আমি কি বলছিলাম, লব্ধি ভেক্টরের যেটা দিক হবে সেটা হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু ও, এবং শেষ ভেক্টর কোনটা, শেষ ভেক্টরের আমাদের কি শীর্ষবিন্দু কোনটা আমাদের বি। তাহলে তাহলে লব্ধি ভেক্টরের যেটা দিক হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু দিকে, অর্থাৎ ও থেকে বি এর দিকে, ঠিক আছে। ও থেকে বি এর দিকে, এটা হচ্ছে আমাদের দিক, ওকে। এখন আসো যে আমাদের এই লব্ধি ভেক্টরের মান বের করতে হবে, আর এটা কি বের করতে হবে, দিক। তাহলে লব্ধি ভেক্টরের দিক বলতে আমরা কি বুঝবো, যে কোনো একটা ভেক্টর, সেটা হোক 20 অথবা 10, যে কোনো একটা ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করে সেটাকে বলবো আমি লব্ধি ভেক্টরের দিক, ওকে। সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করবো, থিটা দ্বারা। তাহলে আমি ধরে নিয়েছি যে লব্ধি ভেক্টর 20 নিউটনের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, থিটা। তাহলে এই থিটার মানটা আমাকে এখন কি করতে হবে, বের করতে হবে। তাহলে ও এ বি এটা আমাদের কি হয়ে গেছে, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ও এ বি সমকোণী ত্রিভুজ থেকে আমি কি লিখতে পারবো, অধিভুজ স্কোয়ার। মানে এক কথায় আমি পিথাগোরাস ফেলতেছি, পিথাগোরাসের উপপাদ্য। তাহলে আমরা জানি অধিভুজ স্কোয়ার, অধিভুজ কত ও বি স্কোয়ার ইকুয়াল কত ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অধিভুজ স্কোয়ার হচ্ছে ও বি স্কোয়ার, ভূমি স্কোয়ার হচ্ছে আমাদের কত ও এ স্কোয়ার, আর লম্ব হচ্ছে আমাদের কত এ বি স্কোয়ার, ওকে। তাহলে দেখো আমাদের ভূমি এবং লম্বের কিন্তু মান দেওয়া আছে, এখন জাস্ট আমরা এখানে বসায় দেবো। তাহলে দেখো আমাদের ও এর মান কত দেওয়া আছে 20 স্কোয়ার, এ বির মান কত দেওয়া আছে 10 স্কোয়ার। তাহলে এটা যদি আমি করি তাহলে ও বি ইকুয়াল আসবে কত √500 নিউটন। এখন আমাদের কি লাগে, থিটা লাগে। তাহলে এখান থেকে আমি নিব ট্যান থিটা ও এ বি সমকোণী ত্রিভুজের। তাহলে ট্যান থিটা যদি নেই, লম্ব বাই ভূমি, লম্ব কত আছে আমাদের 10 আর ভূমি কত আছে আমার 20, তাহলে থিটা ইকুয়াল কত হচ্ছে 10⁻1, আমাদের কত হচ্ছে হাফ। তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমাদের ফাইনালি যেটা মানটা আসবে 26.56 ডিগ্রি, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টরের যোগের সাধারণ সূত্র।
এখন আসো এই টাইপের আরেকটি কোশ্চেন আমাদের এখানে আছে, সেটা সলভ করলে আরও আমরা ক্লিয়ার হয়ে যাব যে কিভাবে আমি সাধারণ সূত্রটা আমি অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে এই কোশ্চেনটাতে আসো। দেখো কোশ্চেন নাম্বার 2তে আমাদের এখানে যেটা বলছে সেটা বলছে যে কোনো ব্যক্তি প্রথমে 10 মিটার দক্ষিণে হাঁটলো। তাহলে একজন ব্যক্তি প্রথমে 10 মিটার দক্ষিণে হাঁটলো, তারপরে 5 মিটার পূর্ব দিকে হাঁটলো। প্রথমে 10 মিটার দক্ষিণ, তারপরে 5 মিটার পূর্ব দিকে, এবং সর্বশেষ 5 মিটার দক্ষিণ দিকে হাঁটলো। ওকে, লোকটির স্মরণ কত বের করো, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, তাহলে দেখো আমরা কীভাবে বের করতে পারি। তাহলে এখানে আমাদের অবশ্যই ফিগার ড্র করতে হবে। তাহলে ফিগারটার দিকে একটু তাকাও। তাহলে আমাকে যেটা বলছিল যে লোকটা প্রথমে কি দক্ষিণ দিকে হাঁটে, তাহলে আমি এটা ধরে নিচ্ছি দক্ষিণ, এটা পূর্ব, এটা উত্তর, আর এটা আমি ধরে নিচ্ছি কোন দিকে, এটা কিন্তু ধরা হয়েছে আমার পশ্চিম দিকে। ওকে, তাহলে এবার একটু খেয়াল করো। তাহলে এইবার আমাদের লোকটা কি করছে, প্রথমে 10 মিটার হাঁটছে, তাহলে আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের 10 মিটার, এইটুকু হাঁটলো। তাহলে এইটা হচ্ছে আমাদের কি ফার্স্ট ভেক্টর। ঠিক আছে, তাহলে ফার্স্ট ভেক্টরের যেটা কি বলে পাদবিন্দু কোনটা, এইটা, আর শীর্ষবিন্দু হচ্ছে এইটা। তারপরে সেকেন্ড ভেক্টরটাতে আমাদের যেটা বলছে যে লোকটা এরপরে কি করছে, 5 মিটার কোন দিকে হাঁটছে, পূর্ব দিকে। তাহলে পূর্ব দিক কোনটা, এইটা পূর্ব দিক। তাহলে দেখো এইখান থেকে আমাদের 5 মিটার এখানে গিয়েছে, তাহলে আমাদের কি দাঁড়াইলো, ফার্স্ট ভেক্টরের শীর্ষবিন্দুতে আছে, সেকেন্ড ভেক্টরের পাদবিন্দু। তাহলে রুলস আমাদের ঠিক আছে। তারপরে দেখো ফাইনালি কি বলছে, যে লোকটা আবার 5 মিটার হাঁটে কোন দিকে, দক্ষিণ দিকে সর্বশেষ। তাহলে দেখো আবার দক্ষিণ দিকে 5 মিটার হাঁটছে, অর্থাৎ ফাইনালি আমি ধরে নিছি এ বিন্দুতে আমার আসছে। ঠিক আছে, তাহলে আরেকবার একটু করে দেই। তাহলে কি হলো, যে প্রথমে লোকটা আসলো দক্ষিণ দিকে 10 মিটার, তারপরে আসলো কোন দিকে, পূর্ব দিকে 5 মিটার, তারপরে ফাইনালি দক্ষিণ দিকে আবারও 5 মিটার আসলো। ওকে, তাহলে আমাদের দেখো এইখানে তাহলে ভেক্টর কয়টা, 3টা। এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর। তাহলে লব্ধি ভেক্টরের যেটা দিক ছিল সেটা কি ছিল, ফার্স্ট ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। তাহলে দেখো এই ভেক্টরটা অর্থাৎ ও এ ভেক্টরটাই হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর। তাহলে আমি যদি সরণ বের করতে চাই, তাহলে আমাদের এই লব্ধি ভেক্টরের মান বের করলে আমার সরণ বের হয়ে যাবে। অর্থাৎ আমি ও এ ভেক্টরের মানটা আমি বের করতে চাচ্ছি। এখন ও এ ভেক্টরের মানটা যদি বের করতে চাই, এই জন্য আমি কি করলাম, যে দেখো যে আমি এবি, আমি এখানে একটা লম্ব টানছি। ঠিক আছে, এবি যদি লম্ব টানি, তাহলে এবির মান কত হবে আমাদের, যেহেতু দেখো আমাদের পূর্ব দিকে গেছে 5 মিটার, তাহলে এইটা আর এটা সমান এবং সমান্তরাল, তাহলে আমার এবিও হবে আমার কত মিটার, 5 মিটার। দেখো এটা আমি লিখে নিলাম এখানে 5 মিটার। তাহলে এবি হইলে আমাদের কত, 5 মিটার। এরপরে আসো আমাদের ওবি লাগে না, যেহেতু ও এবি আমি সমকোণী ত্রিভুজ ধরবো, তাহলে এবি হলো আমার 5 মিটার। তাহলে ওবি আমাদের কত হবে, দেখো এই পর্যন্ত আমাদের 10 মিটার আছে, আর এইটা যেহেতু 5, এইটাও আমার 5 হবে। তাহলে ওবি আমাদের হচ্ছে এটা কত মিটার, 15 মিটার। দেখো ওবি হচ্ছে আমার কত, 15 মিটার। ঠিক আছে, তাহলে দেখো এইটাকে আমি এখানে লিখছি। তাহলে ও এটা হচ্ছে আমার সরণ, এটা আমাকে বের করতে হবে। তারপরে ওবি হচ্ছে 10 + 5, এটা কত হচ্ছে আমাদের, এটা 15। তারপরে হচ্ছে এবি আমাদের কত দেওয়া আছে, দেখো 5 মিটার। এখন আমরা কি করব, ও এর মান বের করলে আমার সরণের মান বের করা হয়ে আমার যাবে। তাহলে দেখো আমি ও এ বি আমার সমকোণী ত্রিভুজ থেকে আমি লিখব ও, আমার ও এ বি সমকোণী যেটা ত্রিভুজ আছে সেখান থেকে আমি পিথাগোরাস যদি ফেলি, তাহলে কি হচ্ছে, অধিভুজ স্কোয়ার আমার ও এ স্কোয়ার ইকুয়াল কত, ভূমি স্কোয়ার আমার কত, ও বি স্কোয়ার, প্লাস লম্ব হচ্ছে আমাদের কত, এ বি, তাহলে এ বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো এইখানে আমি ওবি এবং এবির মান তো আমরা জানি, যদি বসাই দিই তাহলে ওবি ইকুয়াল কত আছে, আমরা দেখলাম 15। ওকে, তাহলে ওবি ইকুয়াল 15 আর এবির মান কত, 5। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমার যেটা আসবে সেটা হচ্ছে 15.81 কত মিটার। ঠিক আছে, তাহলে আমি সরণের মান আমি পেয়ে গেছি। এখন আমরা দেখব যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তাহলে দেখবো আমরা যে ত্রিভুজ সূত্রে আমাদের কি বলা হয়েছে, দেখো যে ত্রিভুজের দুটি বাহুকে একই ক্রমে দুটি ভেক্টরের মান ও দিক দিয়ে প্রকাশ করলে। তাহলে এইখানে একটা প্রশ্ন এসে যায় যে আমাদের এই যে বলছে একই ক্রমে, সেটা আবার কি জিনিস নাকি, সেটা আমরা দেখব। দিয়ে প্রকাশ করলে দেখো বলছে কি, ওই ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে, তাহলে একটা আসলে একই ক্রমে, এটা আসলে বিপরীত ক্রমে ভেক্টরদের লব্ধির মান ও দিক প্রকাশ করে। তাহলে আমরা প্রথমে যেটা বুঝলাম যে ত্রিভুজের 3টা বাহু আছে, এর মধ্যে যদি তোমার দুটি বাহুকে একই ক্রমে দুইটা ভেক্টরের মান ও দিক দ্বারা প্রকাশ করি, তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ওই ভেক্টরদের লব্ধির মান ও দিক প্রকাশ করবে। তাহলে এখন আমরা দেখব যে একই ক্রমে বলতে আমরা আসলে কি বুঝি। দেখো আমরা অনেকে মনে করি যে একই ক্রম মানে একই দিকে, আসলে একই ক্রম মানে কিন্তু একই দিকে না। দেখো এই যে পি এবং কিউ এর ক্রম একই, কেন,
দেখো পিও এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে এবং কিউ এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, অর্থাৎ ঘড়ির কাঁটা ধরেন এটা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরতেছে। তাহলে পি এবং কিউকে আমি বলতে পারি একই ক্রমে। অনুরূপভাবে দেখো আর কে একটু খেয়াল করো, আর কি আছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে আর, তাহলে আরটা হচ্ছে পি কিউ এর বিপরীত ক্রম। তাহলে আমাকে এইখানে এই কথাটাই বলছে যে ও এ বি একটা ত্রিভুজ, এর আমাদের দুইটা বাহু, একটা ও এ আর একটা এ বি, এই দুইটা বাহুকে আমি একই ক্রমে পি এবং কিউ দ্বারা প্রকাশ করেছি। তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটা যে থাকলো সেটা কি ওবি, সেটা কি করবে বিপরীত ক্রমে এই পি এবং কিউ এর লব্ধির মান প্রকাশ করবে। অর্থাৎ আমি যেটা লিখতে পারতেছি সেটা হচ্ছে আরটা হচ্ছে আমাদের লব্ধি, আর ইজ ইকুয়াল টু পি প্লাস কত কিউ, অর্থাৎ পি এবং কিউ এর যেটা যোগফল সেটা কত আমাদের আর। দেখো এই টাইপের আমাদের একটা এমসিকিউ এখানে আছে। দেখো এমসিকিউতে আমাদের কি বলছে একটু খেয়াল করো, বলছে যে চিত্র হতে কোন সমীকরণটি সঠিক। তাহলে একটু চিত্রটা খেয়াল করো, আমাদের এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এবং তিনটা বাহুকে তিনটা ভেক্টর দ্বারা প্রকাশ করছে। দেখো এম একটা ভেক্টর, একটা এন, দেখো এম এবং এন কি একই ক্রমে আছে, এবং এস একটা ভেক্টর আছে, দেখো এস হচ্ছে এম এবং এন এর কি বিপরীত ক্রমে আছে। তাহলে আমরা এমনিতে যেটা বুঝতে পারতেছি সেটা কি, এসটা হচ্ছে আমাদের এম এবং এন এর যোগফল। অর্থাৎ আমি চাইলে দেখো এইভাবে লিখতে পারতেছি যে এস ভেক্টর ইজ ইকুয়াল কি এম ভেক্টর প্লাস এন ভেক্টর, নাকি? তাহলে আমি দেখো লিখতে পারতেছি এস ভেক্টর ইজ ইকুয়াল টু এম ভেক্টর প্লাস এন ভেক্টর। এখন আমরা দেখো অপশনগুলো একটু একটু আমরা কোনটা হবে সেটা একটু দেখি। তাহলে দেখো ফার্স্ট অপশনে কি আছে, এম প্লাস এন প্লাস এস ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এটা হবে না কেন, যে এসটাকে যদি আমি ওই পাশে নেই তাহলে এসটা আমার মাইনাস আসতেছে, তাই না? প্লাস তো আর হবে না, তাহলে আমার এ নম্বর আমার হলো না। তারপরে বি নম্বরে আসো, দেখো এটা এম মাইনাস এন, তাহলে এটাও হবে না। সি নম্বরে আসো মাইনাস এম প্লাস এন, এইটাও আমার হবে না। ওকে, তারপরে আসো ডি নম্বরে, তাহলে ডি নম্বরে দেখো এখানে কি আছে, এম প্লাস এন মাইনাস এস, তাহলে দেখো এসটাকে যদি ওই পাশে নিয়ে মাইনাস হবে, তাহলে আমার এই ডি নম্বর অপশনটা আমার ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এখানে ডি নম্বর অপশনটা ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ভেক্টর যোগের, এটাকে বলা হয় বহুভুজ সূত্র। ঠিক আছে, এবার একটা বহুভুজ সূত্রটা দেখো। তাহলে দেখো ভেক্টর যোগের যেটা বহুভুজ সূত্র আছে সেটা আমাদের কি বলছে এখানে সেটা একটু আমরা একটু দেখে নেই। কোনো বহুভুজের n-1 সংখ্যক বাহুকে যদি একই ক্রমে n-1 সংখ্যক ভেক্টরের মান ও দিক দ্বারা প্রকাশ করা যায়, তবে ওই বহুভুজের n-তম বাহুটি বিপরীত ক্রমে n-1 সংখ্যক ভেক্টরের লব্ধির মান ও দিক প্রকাশ করবে। অর্থাৎ আমরা যদি বলি যে একটা বহুভুজের বাহু কতগুলো হয়, n সংখ্যক বাহু হইতে পারে, এর মধ্যে আমরা কি করব, n-1 সংখ্যক বাহুকে একই ক্রমে n-1 সংখ্যক ভেক্টরের মান ও দিক দ্বারা প্রকাশ করব, এবং বাকি যে n-তম বাহুটা থাকবে সেইটা বিপরীত ক্রমে ওই n-1 সংখ্যক ভেক্টরের লব্ধির মান ও দিক প্রকাশ করবে। ঠিক আছে, অর্থাৎ যখন ত্রিভুজ ছিল তিনটা বাহু ছিল, দুইটাকে একই ক্রমে করছিলাম, বাকি একটা সেটা বিপরীত ক্রমে ওই ভেক্টরদের লব্ধির মান ও দিক প্রকাশ করছে। তাহলে এইখানে দেখো আমাদের এইখানে একটা আমাদের বহুভুজ দেওয়া আছে, তাহলে এটার বাহু কয়টা আছে, পাঁচটা। তাহলে পাঁচটা বাহুর মধ্যে আমি চারটে বাহুকে একই ক্রমে প্রকাশ করব চারটা ভেক্টর দ্বারা। যেমন দেখো এ বি সি ডি, এই চারটে কি একই ক্রমে আছে, চারটে ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। তাহলে বাকি যে পঞ্চম বাহুটা থাকলো সেটা কি করবে, এই চারটে বাহুর লব্ধির মান ও দিক প্রকাশ করবে। তাহলে আটটা হচ্ছে এ বি সি ডি, এই চারটে ভেক্টরের যোগফল সেটাই আসলে বলা হয়েছে। কিন্তু ওইখানে যেহেতু এন সংখ্যক বাহু হইতে পারে, ওই জন্য আমরা একটা বাদ দিয়ে আমরা n-1 সংখ্যক বাহুকে n-1 সংখ্যক ভেক্টর দ্বারা একই ক্রমে প্রকাশ করছি, আর n-তম বাহুটা কি করছে, বিপরীত ক্রমে ওই n-1 সংখ্যক ভেক্টরের লব্ধির মান ও দিক প্রকাশ করেছে। ওকে, তাহলে এখানে প্রশ্ন মধ্যে আমরা কি লিখতে পারি, যে লব্ধি ভেক্টর আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, অর্থাৎ এ বি সি ডি এর যোগফল হচ্ছে কত আমাদের আর। ওকে, তাহলে দেখো এটা ছিল আমাদের ভেক্টর যোগের বহুভুজ সূত্র। এখন আমরা যাব, এখন আমরা যেটা দেখব সেটাকে বলে আমাদের ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। ওকে,
তাহলে দেখো সামান্তরিক সূত্রটি আমাদের কি বলছে সেটা একটু আমরা দেখি। তাহলে দেখো যে ভেক্টর যোগের যেটা সামান্তরিক সূত্র, মানে আমি একটা সামান্তরিক আর্ট করে নিয়েছি, তাহলে ও এ বি সি হচ্ছে আমাদের একটা সামান্তরিক, ঠিক আছে। তাহলে সামান্তরিক সূত্রে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু, যেমন ও এ এবং ও বিকে যদি দুইটা ভেক্টর দ্বারা প্রকাশ করি, তাহলে সামান্তরিকের ওই কৌণিক বিন্দু ও হতে অঙ্কিত যে কর্ণ ও সি, সেটা এই ও এ এবং ওবি, ও এ এবং ওবি যে দুটো ভেক্টর দ্বারা প্রকাশ করছি পি কিউ, তাদের লব্ধির মান ও দিক প্রকাশ করবে। অর্থাৎ ও এ কে আমি পি দ্বারা পি ভেক্টর দ্বারা প্রকাশ করছি এবং ও বি কে কত কিউ ভেক্টর দ্বারা প্রকাশ করেছি। তাহলে ও হতে অঙ্কিত কর্ণ ও সিটা এই পি এবং কিউ এর লব্ধির মান ও দিক প্রকাশ করবে। এখন দেখো, যদি তুমি সামান্তরিক সূত্র ফেলতে যাও, তাহলে সামান্তরিক সূত্রের যেটা শর্ত সেটা তোমাকে মানতে হবে। শর্তটা কি? এই দেখো, পি ভেক্টর এবং কিউ ভেক্টর আমি লব্ধি বের করতেছি, তাই না? তাহলে পি এবং কিউ এর যে পাদবিন্দু দেখো এক বিন্দুতে আছে, অর্থাৎ ও বিন্দুতে এখানে আছে, এবং পি কিউ একই সময়ে ক্রিয়া করতে হবে, আলাদা সময় হলে কিন্তু হবে না। পি এবং কিউ একই ক্রমে ক্রিয়া করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? সামান্তরিক সূত্রের শর্ত কয়টা? আমার দুইটা। একটা হচ্ছে পি এবং কিউ এর পাদবিন্দু এক বিন্দু হইতে হবে, এবং 2 নম্বরে একই সময়ে ক্রিয়া করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে লব্ধির মান এবং দিক কিভাবে বের করব। দেখো, তাহলে লব্ধির মান বলতে কি? আমাদের ওসি কর্ণের যেটা দৈর্ঘ্য সেটা হবে লব্ধির মান। আর দিক বলতে আমরা কি বুঝবো বলো? যে এই লব্ধি ভেক্টরটা যে সামান্তরিকের যে কোনো একটা বাহু, সেটা হইতে পারে ও এ অথবা ও বি, এর সাথে কত ডিগ্রি কোণ করে যাবে সেইটা আমার দরকার। তাহলে আমি দেখো আমি কি করেছি, যেটা ও এ বাহুটা আছে সেটাকে আমি কি ভেক্টর ধরেছি? পি ভেক্টর। তার সাথে কোণটা ধরেছি আমি কত? থিটা। আর এখানে দেখো পি এবং কিউ অর্থাৎ বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ যেটা, সেটাকে আমার ধরা হয়েছে কত? আলফা। তাহলে এইখান থেকে আমাদের কি লাগে? ও সি এর মানটা আমাকে এখানে বের করতে হবে। তাহলে ও সি এর মান বের করার জন্য আমি কি করছি? সিডি দেখো লম্ব টেনেছি এবং এডিটাকে আমি এ থেকে ডি পর্যন্ত বর্ধিত করছি। এতে আমার কি হয়ে গেছে? ও সিডি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। আর আগে কিন্তু দেখো সমকোণী ত্রিভুজ ছিল না, হ্যাঁ, যার কারণে আমি পিথাগোরাস ফেলতে পারতাম না। এই জন্য আমি লম্ব টেনে আমি কি করছি? সমকোণী ত্রিভুজ বানিয়ে নিলাম। এখন একটু খেয়াল করো কিভাবে আমি ওসি এর মান বের করতে পারি, কর্ণের মান। আমার ও সিডি সমকোণী ত্রিভুজ থেকে আমি যদি লিখি, আমি লিখতে পারবো অধিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে দেখো ও সিডি এটা সমকোণী ত্রিভুজ, তাহলে অধিভুজ কত? ওসি, ভূমি কত? ওডি, আর লম্ব কত আমার? সিডি। ওকে, তাহলে এখন দেখো ওসির মান কত? আর আর লিখে দিয়েছি, ইজ ইকুয়াল টু কত? ওডিকে আমি লিখতে পারি ও এ প্লাস কত? এডি, ও এ প্লাস এডি প্লাস কত? এই সিডি কত? হোল স্কোয়ার। এটাকে আমি তুমি 1 নং সমীকরণ রেখে দাও। কেন? দেখো ও এর মান আমি জানি পি, কিন্তু এডিরও মান জানি না, সিডিরও মান জানি। তাহলে এডি এবং সিডির মান যখন আমার বের হয়ে যাবে, তখন আমি 1 নং সমীকরণে বসায় দেবো। দেখো এডি এবং সিডির যদি মান বের করতে যাই, তাহলে আমাদের যেটা করতে হবে, এ সিডি এইটাকে একটা আমাদের সমকোণী ত্রিভুজ ধরতে হবে। দেখো এ সিডি সমকোণী ত্রিভুজ। এখন এই কোণটা যদি আলফা হয়, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, দেখো এই কোণটাও আলফা হবে, ঠিক আছে। তাহলে এ সিডি যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এইখান থেকে আমি নেব প্রথমে সাইন আলফা। আমরা জানি কি সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অধিভুজ। তাহলে এ সিডি সমকোণী ত্রিভুজ থেকে লম্ব হচ্ছে আমাদের কত? সিডি, আর অধিভুজ কত হচ্ছে আমাদের এসি। এখন বলো তো ওবি যদি কিউ হয়, তাহলে এসিও কিউ কিউ হবে। কেন? আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে এসির মান ধরে নিয়েছি আমি কিউ। তাহলে দেখো আমরা যদি আর গুণ করি, তাহলে সিডি ইকুয়াল কত হয়? এসি সাইন আলফা, এসির মান কত? কিউ, তাহলে সিডি ইকুয়াল কত হচ্ছে আমাদের? কিউ সাইন আলফা। ওকে, এখন আবার এখান থেকে নাও, কি নেবা? কস আলফা নাও। তাহলে দেখো যদি আমি কস আলফা এখান থেকে নেই, তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে সেটা একটু খেয়াল করো। কস আলফা যদি আমি এখান থেকে নেই, কস আলফা ইকুয়াল ভূমি বাই অধিভুজ। তাহলে ভূমি যেটা আমার ছিল সেটা কত ছিল একটু খেয়াল করো। ভূমি ছিল আমার কত? এডি, আর অধিভুজ ছিল কত? আমাদের এসি। তাহলে দেখো কস আলফা ইকুয়াল এখানে আমরা যেটা লিখছি এডি বাই কত? আমার কত? এসি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কস আলফা। ওকে, তাহলে আর গুণ করে এডি ইকুয়াল কত? এসি কস আলফা। তাহলে এডি ইকুয়াল কত আসলো? কিউ কস আলফা। তাহলে ফাইনালি আমরা সিডির মান যেটা পেলাম, সিডি ইকুয়াল কত? কিউ সাইন আলফা, আর এডি ইকুয়াল কত? কিউ কস আলফা। এখন সিডি এবং এডির মান 1 নং সমীকরণে বসিয়ে দেবো, দেখো আমাদের হয়ে যাবে। তাহলে 1 নং থেকে যদি আমরা এখন লিখি, তাহলে আমরা যেটা লিখতে পারবো সেটা দেখো। তাহলে 1 নং থেকে যদি আমরা লিখি, তাহলে আমরা লিখবো আর স্কোয়ার ইকুয়াল পি। তাহলে এখানে আমাদের কি ছিল 1 নং সমীকরণে? দেখো
ও এ ছিল, তাহলে ও এর মান কত পি, আর এডির মান আমাদের কত আছে কিউ সাইন আলফা, আর এখানে সিডির মান কত আছে কিউ কস আলফা। এই মানগুলো যদি আমি 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে পাচ্ছি কত পি প্লাস কিউ কস আলফা এটা হোল স্কোয়ার প্লাস কিউ সাইন আলফা হোল স্কোয়ার। তাহলে এইখানে একটু খেয়াল করো, তাহলে আমি এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেললে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর প্লাস এটা কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এখান থেকে তুমি কিউ স্কোয়ারকে কমন নাও, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস হচ্ছে কত কস স্কোয়ার আলফা, তাহলে এটা আমাদের 1 হয়ে যাবে। তাহলে আমি এটাকে লিখতে পারতেছি আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা প্লাস কত কিউ স্কোয়ার। ওকে, তাহলে এখানে সুতরাং আমি 8টাকে এবার স্কোয়ার এবার রোড ওভার হয়ে গেল, আর ইজ ইকুয়াল টু একটু সাজায় লিখি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তাহলে আমি আর এর মান দেখো এই ফর্মুলাটা আমি পেয়ে গেলাম আর এর মানের, তাহলে লব্ধির মান পেয়ে গেলাম। এবার লাগে আমাদের লব্ধির দিক। দেখো তাহলে লব্ধির যদি আমি দিক বের করতে যাই তাহলে কি করবো একটু খেয়াল করো। দেখো তাহলে লব্ধির যখন আমি বের করতে যাব দিক, ওই সময় আমি যেটা করব সেটা দেখো যে আমাদের যেটা সমকোণী ত্রিভুজ ছিল সেটা কি ছিল ও, সমকোণী যেটা ত্রিভুজ ছিল ও সিডি, এইখান থেকে নিব আমি ট্যান থিটা। তাহলে এইখান থেকে যদি তোমার ট্যান থিটা নেই, ট্যান থিটা ইকুয়াল কি লম্ব বাই ভূমি, লম্ব কত সিডি আর ভূমি কত ওডি। দেখো তাহলে আমরা এটাই করছি যে ট্যান থিটা ইকুয়াল সিডি বাই কত আমাদেরকে কি ছিল এডি। ওকে ওকে, তাহলে এইটা এডি হবে না, এটা হবে আমাদের ওডি, সিডি ভাগ কত আমাদের ওডি। দেখো তাহলে আমাদের ওডিকে আমরা মানে কি লিখতে পারি, ওডিকে লিখতে পারি ও এ প্লাস কত আমাদের এডি। তাহলে দেখো ও এ প্লাস কত এডি। তাহলে এবার সিডির মান একটু আগে আমাদের কি ছিল বলো কিউ সাইন আলফা, তাহলে সিডির মান এখানে বসাই দাও কিউ সাইন আলফা ভাগ ও এর মান কত পি, আর এডির মান কি ছিল কিউ কস আলফা। তাহলে দেখো আমি কিউ কস আলফা বসিয়ে দিয়েছি। তাহলে দেখো আমাদের ট্যান থিটা ইজ ইকুয়াল টু হইল কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কস আলফা। তাহলে দেখো সেটা আমাদের হয়ে গেল ট্যান থিটার মান আমি পেয়ে গেলাম, এই থিটাটাকে বলবো লব্ধির দিক। তাহলে আমি এই সূত্রের মাধ্যমে আমি লব্ধির দিক বের করতে পারবো। এখন আসো যে এই যে আমরা লব্ধির মান এবং দিক বের করলাম, এখান থেকে বেশ কিছু আমাদের প্রশ্ন আসবে, এখানে কিছু শর্ত আরোপ করা যায়। দেখো শর্তগুলো কি কি হইতে পারে দেখো একটু খেয়াল করো। এগুলো আমরা যদি জানি তাহলে আমাদের এমসিকিউ বা অনেক অঙ্কের ক্ষেত্রে আমাদের সুবিধা হবে, দ্রুত করতে পারবো। তাহলে শর্ত নম্বরে 1 নম্বরে দেখো আমরা কি বলছি, আলফা ইকুয়াল 0 অর্থাৎ ভেক্টরদের মধ্যবর্তী কোণ 0 হলে, এখন বলতো যে 0 হয় এর অর্থ কি, পি এর দিক যেদিকে হবে কিউ এর দিক একই দিকে হবে, তাহলে আলফা ইকুয়াল কত হবে 0 হবে। তাহলে যদি একই দিকে হয় তাহলে বলো তাহলে লব্ধির মান কোন, লব্ধির দিক কোন দিকে হবে, এদিকে হবে। তাহলে এই ক্ষেত্রে লব্ধির মান কত হবে সেটা দেখো, আমরা যেটা বলি যে আলফা ইকুয়াল 0 হলে লব্ধির মানটা কি হয় ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম কত আর ম্যাক্স ইকুয়াল পি প্লাস কিউ। এখন বলতে পারো এই পি প্লাস কিউ কীভাবে আসলো, তাই তো দেখো পি প্লাস কিউ আসলো কীভাবে সেটা বলি। আমরা যেটা জানতাম যে আর ইকুয়াল কত রোড ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস কত আলফা, আলফার মান কত 0। তাহলে আমরা কি জানি দেখো যে কস যদি বসাই 0 তাহলে কস 0 মান কত 1। তাহলে এখানে আমি কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের যদি আমি সূত্র ফেলি তাহলে কী হবে পি প্লাস কিউ হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার রোড কাটা যাবে অর্থাৎ আসবে আর ম্যাক্স ইকুয়াল কত পি প্লাস কিউ। তাহলে যদি দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে তাহলে আমাদের লব্ধিটা হবে সর্বোচ্চ এবং তার মান হবে কত পি প্লাস কিউ। ওকে, এরপরে আসো 2 নম্বরে, যদি পি কিউ এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয় অর্থাৎ আলফা ইকুয়াল কত ডিগ্রি হয় 180 হয়, তাহলে এটাকে আমরা বলি লব্ধি কী হবে সর্বনিম্ন হবে। এখন দেখো 180 হওয়া অর্থ কি, দেখো ফিগারের দিকে তাকাও, তাহলে পি যেদিকে হবে কি হবে তার অপোজিটে, তাহলে এই ক্ষেত্রে আলফা হচ্ছে পি কিউ এর মধ্যবর্তী কোণ কত হচ্ছে 180। এখন কত হচ্ছে দিক কোন দিকে হবে, তাহলে দেখো এখানে আমি ধরে নিয়েছি পিটা বড়, তাহলে তুমি একটু খেয়াল করো একটা বস্তুকে যদি একজন লোক টানতেছে এইদিকে আরেকজন লোক টানতেছে এইদিকে, যার মান বড় হবে বস্তুটা তো সেদিকেই যাবে, লব্ধিটা দেখো যে বড় তার দিকে হবে লব্ধিটা। ওকে, দিকটা হবে সেদিক। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো আলফার মান যদি আমি 180 ডিগ্রি বসাই আগের মতো, দেখো এইখানে যেটা বললাম আর কি, এইখানে যদি আমি কস 180 বসাই তাহলে কত আসবে -1 আসবে, তাহলে এখানে মাইনাস হবে, তখন আর কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে, অর্থাৎ এটা লেখা যাবে পি মাইনাস কিউ হোল স্কোয়ার, আবার স্কোয়ার রোড কাটা যাবে, তাহলে আমি ফাইনালি যেটা লিখতে পারবো আর মিনিমাম ইকুয়াল পি মাইনাস কত আমাদের কিউ। অর্থাৎ যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয় তাহলে লব্ধি সর্বনিম্ন হবে এবং সেই সর্বনিম্ন আর মিনিমাম ইজ ইকুয়াল টু হবে কত পি মাইনাস কিউ। অর্থাৎ দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হইতে পারে পি প্লাস কিউ আর
লব্ধির সর্বনিম্ন মান হইতে পারে পি মাইনাস কিউ। ওকে, এরপরে তুমি আসো যে বলছে যে যদি দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল 90 ডিগ্রি হলে তাহলে কি ঘটবে? দেখো, যদি আলফা ইকুয়াল 90 ডিগ্রি হয়, অর্থাৎ কি পি যেদিকে হবে কিউ হবে তার লম্ব দিকে, তাহলে আলফা ইকুয়াল 90 ডিগ্রি, তাহলে কি হবে? লব্ধিতে কি হবে? পি কিউকে যদি দুটো সামুদ্রিক কর্ণ দুটো যদি বাহু ধরি, তাহলে কর্ণ বরাবর হবে আমাদের লব্ধিটা। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা আর এর মান হবে সেটা একটু খেয়াল করে দেখো। আবার ওই একই সূত্র আমাদের এখানে কস যদি 90 বসে, কস 90-এর মান কত? 0, তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে। তাহলে ফাইনালি আমি যেটা পাবো লব্ধির মান আর ইকুয়াল কত? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এইখানে দেখো এই তিনটা কিন্তু শর্ত খুবই ইম্পর্টেন্ট। তাহলে কী কী শিখলাম দেখো? লব্ধির সর্বোচ্চ মান পি প্লাস কিউ, লব্ধির সর্বনিম্ন মান পি মাইনাস কিউ, আর যদি দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় অর্থাৎ লম্ব হয়, তাহলে আর ইকুয়াল পি স্কোয়ার রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এরপরে তুমি আসো, এরপরে শর্ত আছে আরেকটা। দেখো এখানে দেখো 4 নম্বরের শর্ত আমাদের যেটা বলছে, যদি পি ইকুয়াল কিউ হয়, অর্থাৎ দুটো ভেক্টর যদি সমান হয়, পি ইকুয়াল যদি কিউ হয়, অর্থাৎ আমি বলতে পারি সামান্তরিকের দুইটা বাহু যদি সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে লব্ধির মান কত হবে? ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে একটু খেয়াল করো। তাহলে আমরা কি লিখবো? আর ইকুয়াল আমরা কি জানি? তাহলে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এখানে একদম মান আমি বসায় দেব। পি ইকুয়াল যেহেতু কিউ, তাহলে পি এরও মান ধরবো পি, কিউ এরও মান ধরবো পি। তাহলে দেখো আমাদের কি হবে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ এর মান কত? আমি যদি পি ধরি পি স্কোয়ার প্লাস 2p কিউ, তাহলে পি এরও মান পি, কিউ এরও মান পি, কস কত? আলফা। তাহলে এখান থেকে আমি যেটা করতে পারি 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস আলফা, 2p স্কোয়ার যদি আমি এখান থেকে কমন নেই, তাহলে 1 প্লাস কস আলফা। এখন আমাদের একটা ত্রিকোণমিতিক সূত্র লাগবে। 1 প্লাস কস আলফা ইকুয়াল, মনে রাখো, 2 কস স্কোয়ার আলফা বাই 2। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি বসাই দিই, তাহলে 2p স্কোয়ার থাকলো ইন্টু 2 কস স্কোয়ার আলফা বাই 2, তাহলে 2 গুণন 2 কত হচ্ছে? 4, আর এখানে পি স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2, তাহলে এইটাকে আমি দেখো কি লিখতে পারি? আর ইকুয়াল 2p কস আলফা বাই 2। তাহলে পি কিউ যদি সমান হয়, তাহলে কি বললাম? পি এবং কিউ যদি সমান হয়, তাহলে আমি লিখতে পারবো আর ইজ ইকুয়াল 2p কস আলফা বাই কত? 2। এরপরে আসো যে পি কিউ যদি সমান হয়, তাহলে লব্ধির দিক কোন দিকে হবে বা দিক থিটার মান কত হবে সেটা বের করব। তাহলে আমরা জানি লব্ধির দিক বের করতে গেলে কী লাগবে? ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কস আলফা। তাহলে এখানে পি ইজ ইকুয়াল টু যেহেতু কিউ, তাহলে আমি উভয়টাকেই আমি পি লিখবো, পিকেও পি লিখবো, কিউকেও পি লিখবো, যেহেতু সমান। তাহলে পি সাইন আলফা ভাগ পি প্লাস পি কস আলফা। তাহলে এখান থেকে পি কমন নিয়ে কেটে দেন, তাহলে আমার যেটা থাকবে সাইন আলফা ভাগ 1 প্লাস কস আলফা। তাহলে এখন আমি সাইন আলফার সূত্র ফেলবো। মনে রাখো সাইন আলফার যেটা ফর্মুলা সেটা হচ্ছে সাইন আলফা ইজ ইকুয়াল টু সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2। তাহলে 2 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2 ভাগ 1 প্লাস কস আলফা, একটু আগে দেখলাম 2 কস স্কোয়ার আলফা বাই 2। তাহলে কস আলফা কেটে দাও, 2 কেটে দাও, তাহলে সাইন বাই কস। তাহলে ট্যান থিটা ইকুয়াল কী হবে? সাইন আলফা বাই 2 ভাগ কস আলফা বাই 2 ট্যান আলফা বাই 2। তাহলে থিটা ইকুয়াল আলফা বাই 2। অর্থাৎ যদি পি কিউ সমান হয়, তাহলে লব্ধি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফাকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, তাহলে থিটা ইকুয়াল কত হচ্ছে? আলফা বাই 2। অর্থাৎ একবারে মাঝ বরাবর যাবে যদি ভেক্টর দ্বয় সমান হয়। ওকে, এখন আমরা দেখো অঙ্ক দেখব যে কিভাবে এখান থেকে আমাদের অঙ্কগুলো আসতে পারে। কোশ্চেন নম্বর 1-এ একটু খেয়াল করো কি বলছে। কোশ্চেন নম্বর 1-এ আমাদেরকে যেটা বলছে সেটা খেয়াল করো, যে বলছে 20 নিউটন এবং 10 নিউটন মানের দুটি বলের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে বলের লব্ধির মান ও দিক বের করো। তাহলে আমার দুইটা ভেক্টর দেওয়া আছে, একটার মান হচ্ছে 20 নিউটন আর একটা 10 নিউটন। এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে কত? 60 ডিগ্রি হলে বলদ্বয়ের লব্ধির মান আর চাইছে এবং লব্ধির দিক মানে থিটা বের করতে হবে আমাকে। দেখো আমরা কিভাবে করতে পারি। তাহলে প্রথমে আমি যদি ভালোভাবে বুঝে করতে যাই, তাহলে ফিগারটা আমাকে মাস্ট আর্ট করতে হবে। তাহলে দেখো ফিগারটা একটু খেয়াল করো। আমাদের এখানে বলছে যে একটা ভেক্টরের মান কত? 20 আর একটা ভেক্টরের মান কত? 10। তাহলে দেখো ও এটাকে ধরলাম আমি একটা সামুদ্রিকের বাহু যার মান দিয়েছি 10, আর ও বিটা আরেকটা সামুদ্রিকের বাহু যার মান দেওয়া আছে আমার কত? 10। ওকে, তাহলে এখন আমাদের খেয়াল করো, তাহলে লব্ধিটা আমাদের কি হবে?
যে ও হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ওসি বরাবর, সেটা আমরা জানি, লব্ধি হচ্ছে আমাদের আর। তাহলে আমার এই ওসি কর্ণের মান বের করতে হবে, আর এর মান বের করতে হবে। আর এটা কি বলছিলাম, লব্ধির দিক মানে কি, যে ওসি কর্ণটা যে কোনো একটা বাহুর সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই আমাদের হচ্ছে লব্ধির দিক। অর্থাৎ আমি ধরলাম 20 নিউটন যে আমার বল আছে তার সাথে আমি কোণটা ধরছি, তাহলে আমি বলতে পারবো যে 20 নিউটন বলের সাথে থিটা কোণে যাবে লব্ধিটা। ঠিক আছে, ওকে। এবং দেখো আমাদের কি বলছে যে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ, তাহলে একটা 20 নিউটন আর একটা কত 10 নিউটন, এদের মধ্যবর্তী কোণ দেওয়া ছিল 60 ডিগ্রি। আমরা জানি বলদ্বয়ের মধ্যবর্তী কোণ সেটা কত, আলফা ইকুয়াল কত 60 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি সূত্র ফেলি, তাহলে আমরা যে সূত্রটা জানি সেটা কি জানি বলো? আমরা যে সূত্রটা জানি সেটা জানি আর ইজ ইকুয়াল রোড ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস কত আমাদের আলফা। তাহলে এই সূত্রে আমরা পি কোনটা হবে আর কিউ কোনটা হবে সেটা তো আমরা বুঝতেছি না। তাহলে এইটা বোঝার জন্য আমরা কি করব, একটু খেয়াল করো। মনে রাখবা যে এই লব্ধি ভেক্টর মানে আর ভেক্টরটা যার সাথে কোণ উৎপন্ন করবে থিটা, মানে যার সাথে দিকটা নিবা তাকে সবসময় ধরবা কি পি, আর বাকি যেটা থাকলো সেটা হবে কি কিউ। এখন যদি এরকম হইতো কোনটা আমি পি এর সাথে না ধরে, অর্থাৎ 20 নিউটনের সাথে না ধরে যদি 10 নিউটনের সাথে কোনটা ধরতাম থিটাটা, তাহলে আমাদের 10 নিউটন হয়ে যেত পি আর এটা হয়ে যেত আমার কিউ। ঠিক আছে, তাহলে আমি পারফেক্টলি বের করতে পারবো কোনটা। ওকে, তাহলে যেহেতু আমাদের লব্ধি 20 নিউটনের সাথে কোণ করছে এই জন্য 20 নিউটনকে পি ধরেছি, আর বাকি যেটা থাকলো 10 নিউটন সেটাকে আমি ধরবো কত কিউ। হ্যাঁ, ওকে। এখন আমরা এখানে জাস্ট আমরা সূত্রটা ফেলে দেবো, তাহলে আমাদের এখানে হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমরা জানি যে আর ইকুয়াল রোড ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কত কস আলফা। তাহলে এইটা যদি আমরা করি তাহলে আর এর ইজ ইকুয়াল টু কত, পি এর মান কত আমার এখানে ধরছি 20, কিউ এর মান কত 10, যদি বসাই দেই আমার যেটা অ্যান্সারটা আসবে, আর আলফা তো 60 ডিগ্রি আছে, অ্যান্সারটা আসবে 26.45 নিউটন। ঠিক আছে, তাহলে এইটা আমাদের দেখো লব্ধির মান আসলো। এখন আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে দিক বের করো। তাহলে আমি দিক যদি বের করতে যাই তাহলে আমরা কি করব বলো, ট্যান থিটা। তাহলে এই যে ট্যান থিটা ইকুয়াল কিউ সাইন আলফা ভাগ কত হবে আমাদের পি প্লাস কিউ কস কত আলফা। এখন আমি কি করব, জাস্ট মানগুলো যদি বসায় দিই তাহলে আমার হবে। তাহলে বলো কিউ এর মান কত আছে আমার 10 কত হবে সাইন আলফা কত আমাদের আছে 60 ডিগ্রি ভাগ কত পি কত আছে আমাদের 20 প্লাস, তাহলে আমাদের দেখো কিউ কস আলফা, তাহলে কিউ এর মান কত 10 কস কত আমাদের 60। ঠিক আছে, তাহলে এইটা যদি আমরা করি তাহলে আমি এখানে কি করব, থিটার মান আমি পেয়ে যাবো, এটা তোমার ক্যালকুলেশন করলে। ঠিক আছে, তাহলে আমি এটা থিটাটা বের করে নেবো। ওকে, তাহলে আমি এইভাবে লব্ধির দিকও পাবো, লব্ধির মান এবং দিক পেয়ে গেলাম। এরপরে তুমি একটু আসো কোশ্চেন নম্বর 2-তে। কোশ্চেন নম্বর 2-তে কি বলছে দেখো, যে দুইটা সমমানের ভেক্টরের লব্ধির মান যদি যে কোনো একটি ভেক্টরের মানের সমান হয়, তাহলে একটু খেয়াল করো যে দুইটা সমমানের ভেক্টর দ্বয়ের লব্ধির মান যদি যে কোনো একটা ভেক্টরের সমান হয়, অর্থাৎ আমাদের যে দুইটা ভেক্টর আছে পি কিউ এটা তো সমানই, আর লব্ধির মানটা যে কোনো একটা ভেক্টরের সমান, অর্থাৎ প্রশ্ন মতে যেটা দাঁড়াচ্ছে যে পি ইজ ইকুয়াল টু কিউ ইকুয়াল এ, এটা আমি ধরলাম। তাহলে লব্ধির মানটা যে কোনো একটা ভেক্টরের মানের সমান হবে, মানে কি দুটো ভেক্টর মানই তো এ, তাহলে আর ইকুয়াল কত হবে এ, তাহলে এখানে আমাকে আলফাটা আমাকে বের করতে হচ্ছে। তাহলে দেখো আমরা জাস্ট আমরা সূত্র ফেলবো, আমরা জানি আর ইকুয়াল রোড ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। তাহলে আমি পি এর মান এ বসাচ্ছি, কিউ এর মান এ, দেখো আমি যদি বসাই তাহলে আমরা উভয় স্কোয়ার করে দিছি, আর এর মান এ বসাই, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কস আলফা। তাহলে এইটা যদি আমি তোমার ক্যালকুলেশন করি উভয় পাশ থেকে এ স্কোয়ারকে কমন নাও কেটে দাও, তাহলে এখানে হবে 1, তাহলে এক একে কত হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 2 কস আলফা। তাহলে ফাইনালি 2 কস আলফা ইকুয়াল আমরা পাচ্ছি কত, 2 এ বেশে প্লাস আছে, বেশে গেলে -2 হবে, তাহলে -1, তাহলে 2 cos আলফা ইকুয়াল কত হচ্ছে আমাদের -1, তাহলে 2 cos আলফা ইকুয়াল হচ্ছে আমাদের -1, তাহলে cos আলফা ইকুয়াল কত হচ্ছে -1/2, তাহলে আলফা ইকুয়াল হবে আমাদের কত 120 ডিগ্রি। তাহলে দেখো আমরা এটা পেয়ে গেছি যে যদি দুটি ভেক্টর সমান হয় এবং তাদের লব্ধির মানও যদি একটা ভেক্টর সমান হয় তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত হইতে হবে, আলফা ইকুয়াল 120 ডিগ্রি। ওকে।